কার ক্লাস? মিস নুসরাত ম্যাডামের মেকানিক্স ক্লাস। আচ্ছা আচ্ছা দেখো, তোমরা কি প্রিভিয়াস ক্লাস লেকচারের প্রবলেমটা সলভ করছো? আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। হোমওয়ার্কটা সলভ করছো? P4 1B তোমরা কি শুনতে পাচ্ছ? মিস করেছি, কিন্তু অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিটা একটু ভালো করে বুঝালে ভালো হতো, আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি কি P4 1B এর নাকি 1A কোনটা? যেটা আপনি করতে বলছেন, হোমওয়ার্ক যেটা দিচ্ছেন, P4 1B। P4 1B অ্যাডজাস্টিং এন্ট্রি কি আছে? কয়টা অ্যাডজাস্টিং এন্ট্রি আছে? মিস 4টা আছে। 4টা। এখন আমি যদি প্রবলেমে ব্যাক করি তাহলে তো আজকেরটা হবে না, আমরা আজকের প্রবলেমটা সলভ করি, তারপরে এটা নিয়ে আরেকদিন কথা বলবো, ঠিক আছে? ওকে মিস। প্রয়োজনে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে আরেকটা রিভিউ ক্লাস নিব। আমি আজকে নতুন একটা প্রবলেম সলভ করাচ্ছি। দেখো, আমরা ইনকাম স্টেটমেন্ট করেছিলাম, ঠিক না? ইনকাম স্টেটমেন্ট আমরা বলেছিলাম কি দুই ভাবে করা যায়, সিঙ্গেল স্টেপ, মাল্টিপল স্টেপ। তো সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট কি, খুবই সিম্পল। টোটাল রেভিনিউ প্রথমে ক্যালকুলেট করব, দেন টোটাল এক্সপেন্স কত সেটা হিসাব করব। এট লাস্ট we will deduct total expense from total revenue. If total revenue is greater than total expense, then there will be net profit, and if total expense is greater than total revenue, there will be net loss. এটা ছিল সিঙ্গেল স্টেপ। তাহলে আমরা নেট প্রফিট আর নেট লস একবারে পেয়ে যাচ্ছি, এজন্য সিঙ্গেল স্টেপ। এরপরে আছে মাল্টিপল স্টেপ। মাল্টিপল স্টেপ হচ্ছে আমরা নেট প্রফিট অথবা নেট লস যাই আসুক না কেন সেটা আমরা একবারে হিসাব করে পাবো না, স্টেপ বাই স্টেপ আমাদের ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তো আজকে আমাদের প্রবলেমটা হবে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট রিলেটেড। আমি এখানে দেখাচ্ছি তোমাদের একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, ডিটেলস স্টাডি করছি না যেহেতু এটা আমরা প্রবলেম সলভ করার সময় পাবো। দেখো, আমি প্রশ্নের প্যাটার্নটা তোমাদেরকে দেখাচ্ছি। একটা আমাদের টোটাল কমপ্লিট ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে মাল্টিপল স্টেপের জন্য, আগের মতো কিছু এডিশনাল ডেটা দেওয়া থাকবে, দেন আরো কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া থাকবে। এই যে দেখো এখানে কনসিডার দি ফলোইং, এই পার্টটা একটু তোমরা স্টাডি করো। এখানে দেখা যাচ্ছে কি আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে, স্যালারিস এক্সপেন্স, রিপেয়ার এক্সপেন্স এন্ড ইউটিলিটিস এক্সপেন্স আর 50% সেলিং and 50% administrative. Rent expense and miscellaneous expense 60% selling, 40% administrative. Property taxes expense 100% administrative. Insurance premium was taken for recreational vehicles. Okay? এই যে দেখো এখানে কিছু পার্সেন্টেজ দেওয়া আছে, এক্সপেন্ডিচার গুলোর কিছু ভাগ দেওয়া আছে, প্রপোর্শন দেওয়া আছে। যদি আমি কখন বুঝবো আমার মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট করতে হবে, যখন এই ধরনের পার্সেন্টেজ দেওয়া থাকবে। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো? একই ইনফরমেশন এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, এই যে লাস্ট পার্ট ছাড়া এতটুকু পর্যন্ত যদি আমরা কনসিডার করি তাহলে এখান থেকে আমরা ইজিলি সিঙ্গেল স্টেপ তৈরি করতে পারি। কিন্তু আমার যদি এই ইনফরমেশন গুলো দেওয়া থাকে দেন আমাদেরকে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। আমি কি তোমাদের বোঝাতে পেরেছি? ইয়েস মিস। প্রশ্ন নিয়ে কারো কোনো কোয়েরি আছে? মানে এটা তোমাকে প্রশ্ন দেখেই বুঝতে হবে। তুমি কি ঠিক আছে? ইয়েস মিস। তাহলে
এখন আসো মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। আমরা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট কখন করব? এই দেখো, মাল্টিপল স্টেপের আমি সিস্টেমটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমরা প্রথমে টোটাল রেভিনিউ হিসাব করব। এখানে রেভিনিউর হিসাব আগের মতোই থাকবে, কিন্তু এক্সপেন্ডিচারের ক্ষেত্রে কিছু হিসাব আসবে। ঠিক আছে, এক্সপেন্ডিচার গুলো আমরা স্টেপ বাই স্টেপ করব। দেখো এখানে প্রথমে আছে অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সের পরে আসছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মানে অপারেটিং এক্সপেন্সকে আমরা দুই ভাগে ভাগ করব, সেলিং এক্সপেন্স এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। প্রথমে আসো অপারেটিং এক্সপেন্স কি? অপারেটিং এক্সপেন্সেস আর কনসিস্ট অফ দোজ এক্সপেন্সেস হুইচ আর ইনকার্ড টু অপারেট দ্য ডেইলি অ্যাক্টিভিটিস, ডেইলি অপারেশনস অফ এ বিজনেস। একটা বিজনেস রান করার জন্য যে এক্সপেন্ডিচার গুলো করতে হবে সেগুলোকে বলা হয় অপারেটিং এক্সপেন্স। যেমন ধরো আমি যদি বিজনেস চালু করি, আমার এমপ্লয়ি রাখতে হবে, আমার যন্ত্রপাতি চালু রাখতে হবে, আমার প্রতিষ্ঠানের জন্য তোমার অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, সেলসম্যান থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার ফ্যাক্টরি রেন্ট থাকবে, গ্যাস, ইলেকট্রিসিটি, তারপর এই যে বিলগুলো, ইউটিলিটিস এক্সপেন্ডিচার, এই সবগুলো আইটেমকে একসাথে বলা হয় অপারেটিং এক্সপেন্স। এখন আসো অপারেটিং এক্সপেন্সকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। দেখো, সেলিং এক্সপেন্স বলতে কি বোঝাচ্ছে? একটা প্রতিষ্ঠানের সেলস প্রমোট করার জন্য অথবা সেলস করার জন্য যে এক্সপেন্ডিচার গুলো হবে সেগুলোকে বলা হয় সেলিং এক্সপেন্স। ঠিক আছে, আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে বেসিক্যালি তোমার অফিসিয়াল এক্সপেন্ডিচার গুলো। ঠিক আছে, যেমন ধরো তোমার ডিরেক্টর আছে, তারপর হচ্ছে তোমার অফিস ইকুইপমেন্ট আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর রেন্ট আছে, আর তারপর হচ্ছে তোমার কর্পোরেট অফিসে যারা থাকে, কর্পোরেট অফিসের এমপ্লয়ীদের স্যালারি আছে, এগুলোকে একসাথে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আমি কি তোমাদের বোঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে দেখো, দেন আমরা পাবো কি টোটাল অপারেটিং এক্সপেন্স, এই দুইটার যোগফল, টোটাল সেলিং এক্সপেন্স, টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই দুইটার যোগফলকে বলা হচ্ছে টোটাল অপারেটিং এক্সপেন্স। টোটাল রেভিনিউ থেকে, টোটাল রেভিনিউ 2,77,500 থেকে যদি আমি টোটাল অপারেটিং এক্সপেন্স বাদ দিই তাহলে পাবো অপারেটিং ইনকাম। আচ্ছা, তাহলে আমরা শুরু করি প্রথমে আগের মতোই। রেভিনিউ হিসাব আগের মতো। রেভিনিউ কি আছে দেখো, এখানে আমাদের প্রবলেমটা হচ্ছে ডিজনি অ্যামিউজমেন্ট পার্ক। তাহলে ডিজনি অ্যামিউজমেন্ট পার্কের ইনকাম হবে কি? ইনকাম সোর্স হবে অ্যাডমিশন রেভিনিউ। দেখো এখানে অ্যাডমিশন রেভিনিউ 2,77,500। আচ্ছা, অ্যাডমিশন রেভিনিউ লিখলাম, অন্য কোনো রেভিনিউ নাই, এটা আমি লিখে নিলাম। আচ্ছা, তোমরা আচ্ছা আগে ইয়া করো, অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো কমপ্লিট করে ফেলো। অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো লিখো, তাহলে করতে সহজ হবে। দেখো নাম্বার 1-এ বলা হচ্ছে 10,000 অফ দ্য মর্টগেজ নোট পেয়েবল ইজ ডিউ ফর পেমেন্ট ইন দ্য নেক্সট ফিসক্যাল ইয়ার। এটা 2 নাম্বার। দেখো অ্যানুয়াল ইন্স্যুরেন্স এক্সপেন্স ওয়াজ 23,000। তাহলে অ্যানুয়াল ইন্স্যুরেন্স এক্সপেন্স কত? 23,000। এটা যদি হয়, আমার এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স আছে, আমি একটু পার্সেন্টেজ কমাচ্ছি, এটা তোমাদের সমস্যা হবে?
দেখতে সমস্যা হচ্ছে? না ম্যাম। আচ্ছা দেখো, annual insurance expense was 23,000. আচ্ছা, প্রিপেড ইন্স্যুরেন্স আছে 31,900। তার মানে কি আমার প্রিপেড অ্যামাউন্ট থেকে অ্যানুয়াল এক্সপেন্সটা বাদ যাবে, ঠিক কি না? যতটুকু এক্সপেন্স হবে ততটুকু প্রিপেড কমবে। জার্নাল এন্ট্রি হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 23,000 লিখো। আর আর এক নাম্বারটা মিস? এক নাম্বার ব্যালেন্স শিট রিলেটেড, এটা পরে বুঝাই দিব। দুই থেকে লিখো। মিস আরেকবার বলেন ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। তিন নাম্বার দেখো, সাপ্লাইস এট হ্যান্ড ওয়াজ 1200। আমার ট্রায়াল ব্যালেন্সে সাপ্লাইস আছে কত? 18,600। তাহলে এখানে বলা হচ্ছে বর্তমানে হাতে আছে 1200, তাহলে বাকিটা কি ইউজ হয়েছে, কনজিউমড। এটার জন্য কি হবে, আমার এক্সপেন্সের পরিমাণ বাড়বে, অন্যদিকে সাপ্লাইস অ্যাসেটের পরিমাণ কমবে। সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। ম্যাম এটা আরেকবার বলবেন একটু? সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। কত হবে ফিগার এখানে? ফিগার হবে দেখো, আমার আগে ছিল 18,600, এখন বলা হচ্ছে আসলে 18,600 নেই, আসছে 1200। তাহলে ব্যালেন্সিং ফিগারটাই হবে সাপ্লাইস এক্সপেন্স 17,400, 17,400। ডেবিট ক্রেডিট কলামে হবে এটা। ম্যাম সাপ্লাইস এক্সপেন্স ডেবিট কত হবে? সাপ্লাইস এক্সপেন্স ডেবিটটা কত হবে? সাপ্লাইস এক্সপেন্স 17,000, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট হবে তোমার 17,400। 17,400।
ম্যাম কি চলে গেছে নাকি? যে দেখো নাম্বার 4 অ্যাক্রুড ইন্টারেস্ট অন নোটস পেয়েবল ওয়াজ 1000, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 1000। ম্যাম আরেকবার একটু বলবেন? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। অ্যাক্রুড মানে হচ্ছে বকেয়া, আমার এখানে নোটস পেয়েবল আছে, নোটস পেয়েবলের উপরে ইন্টারেস্ট বকেয়া হচ্ছে কত 1000। তাহলে এই 1000 দেখো এটা আমার জন্য একদিকে খরচ, অন্যদিকে হচ্ছে বকেয়া খরচ। যেহেতু এক্সপেন্সের পরিমাণ বাড়বে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, কিন্তু এই এক্সপেন্স আমি এখনো পেমেন্ট করি নাই, দিস ইজ অ্যাক্রুড ইন্টারেস্ট, বকেয়া খরচ দায়, তাহলে ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ক্লিয়ার? Number 5, depreciation on office equipment was 2500. Depreciation expense debit, accumulated depreciation credit. Number 6, property taxes accrued during the year. তাহলে ঠিক আগের মতোই হবে, প্রপার্টি ট্যাক্স এক্সপেন্স ডেবিট, প্রপার্টি ট্যাক্স পেয়েবল ক্রেডিট। অ্যামাউন্ট কত? 1500। প্রপার্টি ট্যাক্স এক্সপেন্স ডেবিট, প্রপার্টি ট্যাক্স এক্সপেন্স প্রপার্টি ট্যাক্স পেয়েবল ক্রেডিট। লেখা শেষ? ম্যাডাম 2 নম্বরে সাপ্লাইস ক্রেডিটের পরিমাণ কত হবে? একই অ্যামাউন্ট। তাহলে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি শেষ, এখন আমরা ইনকাম স্টেটমেন্টে আসি। তোমরা ইনকাম স্টেটমেন্টের জন্য ফুল পেজে চার্ট করে ফেলো, একদম ফুল পেজ নিয়ে করবা, আগে যেভাবে করেছিলে ঠিক একই ফরম্যাটে।
চার্ট রেডি সবার? সবার চার্ট রেডি? আই রোল নাম্বার 78 কে? রোল নাম্বার 78। জি ম্যাম। কি নাম তোমার? ম্যাম ফারজিন। ফারজাইন। কি লিখছো তুমি? ম্যাম আটকে গেছে তো আমি ভাবছি হ্যাং হয়ে গেছে নাকি ল্যাপটপ। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ওকে? টেকনিক্যাল প্রবলেম থাকতেই পারে, ঠিক আছে? না ম্যাম ওটা জিজ্ঞেস করতেছিলাম সবাইকে, আমার আটকে গেছে নাকি সবারই আটকে গেছে। আচ্ছা দেখো, তাহলে মাল্টিপল স্টেপ থেকে আমাদেরকে প্রথম পার্সেন্টেজ গুলো খেয়াল করতে হবে। খেয়াল করার আগে আমরা শুরু করি রেভিনিউ দিয়ে। রেভিনিউতে সাধারণত তেমন কোনো জটিলতা থাকে না, খুব বেশি হলে ধরো আনরেকর্ডেড রেভিনিউ থাকতে পারে, এর বেশি কোনো জটিলতা রেভিনিউতে থাকে না। বুঝতে পেরেছো? এই যে দেখো, আমরা রেভিনিউটা লিখলাম অ্যাডমিশন রেভিনিউ, এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের ফিগার 2,77,500। তো দেখো, রেভিনিউ প্রথমে লিখলাম 2,77,500, এটাই হচ্ছে টোটাল রেভিনিউ। যেহেতু আমরা রেভিনিউ রিলেটেড কোনো অ্যাডজাস্টমেন্ট পাইনি, আমরা একটু শর্টকাটে করি, 11টা যেহেতু ক্লাস আছে। লেস অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স লিখে আমি তোমাদেরকে টেকনিকটা শিখাই দিচ্ছি, শর্টকাট টেকনিক। প্রথমে অপারেটিং এক্সপেন্স লিখে এই যে নিচে লিখো সেকেন্ড লাইনে এ সেলিং এক্সপেন্স। সেলিং এক্সপেন্স লিখে মোটামুটি তো মনে করো বেশি হলে 7টা আইটেম থাকবে, 7-8টা, এতটুকু, এর বেশি আইটেম সাধারণত থাকে না পরীক্ষায়। তো 7-8 লাইন লিখার স্পেস দিবা, স্পেস দিয়ে বি লিখবা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। বুঝতে পেরেছো? এখন আমরা এক্সপেন্স গুলো বসাই দিব যেটা যেখানে আসবে। তাহলে তোমরা লেখা শেষ করো। অপারেটিং এক্সপেন্সের আগে লেসটা লিখতে হবে। অবশ্যই, কারণ আমরা রেভিনিউ থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করব। তাহলে সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স লিখো, লেখার শেষে আমরা এখন এক্সপেন্স গুলো লিখে নিই, কেমন? তোমরা রেডি? জি ম্যাম। হুম, এখন দেখো, আমরা এখানে এক্সপেন্স গুলো ফাইন্ড আউট করি। প্রথমে আসছে, এই দেখো, স্যালারিস এক্সপেন্স 1,05,000, ঠিক আছে? তাহলে 1,05,000 এর ক্ষেত্রে এখানে তোমরা দেখো স্যালারিস, রিপেয়ার, ইউটিলিটিস, এই তিনটা এক্সপেন্স হচ্ছে 50% সেলিং, 50% অ্যাডমিনিস্ট্রেটিভ। তাহলে এখানে এক্সপেন্স গুলো আমরা ভাগ করে দিব। দেখো, স্যালারিস 1,05,000, এটা 50-50 হয়ে যাবে। 50% করলে হয় 52,500। দেখো, সেলিং এ 50%, অ্যাডমিনিস্ট্রেটিভে 50%, এভাবে রেকর্ড করলাম। লেখা শেষ?
আমি শীট প্রোভাইড করব, নইলে তোমরা দেখো সিস্টেম কিভাবে আসছে। এরপরে এক্সপেন্স গুলো কি কি দেখো তো। রিপেয়ার ইউটিলিটিস, এই যে রিপেয়ার এক্সপেন্স আছে, রিপেয়ার এক্সপেন্স হচ্ছে 30,500। তোমরা একটু ক্যালকুলেশনটা করো, তাহলে বুঝতে সুবিধা হবে, নিজেরা ক্যালকুলেশন করো। 30,500 এর 50% কত হয়? 15,250। হ্যাঁ, 15,250। এই যে দেখো, সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ আমি দুই জায়গায় 50-50 করে ভাগ করে দিচ্ছি। এরপর দেখো ট্রায়াল ব্যালেন্সে নেক্সট এক্সপেন্স কি আছে? অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। আচ্ছা বলো, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কোথায় যাবে? এখানে কোনো কিছুই বলা নাই অ্যাডভার্টাইজিং নিয়ে। সেলিং এ যাবে নাকি অ্যাডমিনিস্ট্রেটিভে যাবে? অপারেটিং এর ওইটাতে যাওয়ার। সেলিং এ হ্যাঁ। যাবে। সেলিং এ ট্রেনিং এ যাবে। সেলিং এ যাবে, কারণ অ্যাডভার্টাইজিং করা হয় সেল করার জন্য। করার সেলস জন্য। বাড়ানোর জন্য। হ্যাঁ, এখানে কোনো পার্সেন্টেজ অ্যাপ্লাই হবে না। এরপরে ইউটিলিটিস 50-50 সেম, তাহলে 16,900 কে আমি ভাগ করে দিব। এই যে দেখো 8,450 করে ইউটিলিটিস। তারপরে দেখো, আচ্ছা ইউটিলিটিস এর পরে দেখো প্রপার্টি ট্যাক্স এক্সপেন্স। প্রপার্টি ট্যাক্স এক্সপেন্স 100% অ্যাডমিনিস্ট্রেটিভ। তাহলে পুরো অ্যামাউন্ট কত আছে? 18,000। এই 18,000 পুরোটাই আমার কি হবে? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে যাবে। এক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার আছে, আমি এখানে লিখি না, অ্যাডজাস্ট করছিলাম না। অ্যাডজাস্ট করতে হবে। ইয়েস, প্রপার্টি ট্যাক্স এক্সপেন্স অ্যাডজাস্টিং এন্ট্রিতে ডেবিট 1500 ছিল না? ছিল কি না? ম্যাম এটা এখানে উইদিন ব্র্যাকেটে লিখে দিবা, মানে 18,000 প্লাস 1500, এটা নিজেরা লিখে দিবা। আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, তোমরা নিজেরা লিখবা, ঠিক আছে? আমি এখানে না লিখি, লিখলে এখানে আবার পুরাটা এডিট করতে হবে, তবে তোমরা লিখবা এখানে, আমি ডট ডট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ম্যাম 18,000 যোগ হচ্ছে 1500। যোগ 1500, ট্রায়াল ব্যালেন্সের 18,000, অ্যাডজাস্টিং এন্ট্রিতে আছে 1500, দুইটা যোগ করলে হয় কত? 19,500। নেক্সট ওয়ান রেন্ট এক্সপেন্স মিসসেলেনিয়াস এক্সপেন্স। দেখো রেন্ট এক্সপেন্স এন্ড মিসসেলেনিয়াস এক্সপেন্স 60% সেলিং, 40% অ্যাডমিনিস্ট্রেটিভ। তাহলে রেন্ট আছে 5,000, 5,000কে 60-40 তে ভাগ করতে হবে। 60% সেলিং, 40% অ্যাডমিনিস্ট্রেটিভ। দেখো তাহলে 3,000, 2,000, 60-40 ভাগ করলাম। নেক্সট ওয়ান মিসেলেনিয়াস এক্সপেন্স, তাও 60-40, এটা হবে 1800-1200 করে। দেখো সেলিং এ হচ্ছে 1800 আর অ্যাডমিনিস্ট্রেটিভে হচ্ছে 1200। গেলাম, তাহলে এখানে আর কোনো অপারেটিং এক্সপেন্স নাই, আছে? আর কোনো অপারেটিং এক্সপেন্স আছে? ইন্টারেস্ট এক্সপেন্স আছে তো, এটা কি তাহলে? আমি তোমাদেরকে একটা বিষয় বলি, আমাদের বিজনেসের কাজ কিন্তু ইন্টারেস্ট নিয়ে না, ঠিক আছে? যদিও বা ইন্টারেস্ট এক্সপেন্স নর্মাল বিজনেস অর্গানাইজেশন, নন ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের জন্য ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে নন অপারেটিং এক্সপেন্স। যেমন ধরো ব্যাংকের কাজ কি? ব্যাংক প্রথমে আমানতকারীর এক পক্ষের কাছ থেকে ডিপোজিট নিবে, তাদেরকে ইন্টারেস্ট দিবে, আবার আরেক পক্ষেরকে লোন দিবে, তাদের কাছ থেকে ইন্টারেস্ট নিবে। এটাই হচ্ছে ব্যাংকের বিজনেস, ঠিক কি না? ব্যাংকের ক্ষেত্রে ইন্টারেস্ট অপারেটিং ইনকাম এবং অপারেটিং এক্সপেন্স, কিন্তু নন ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের ডিলিংস কিন্তু প্রোডাক্ট অর সার্ভিস নিয়ে।
টাকা নিয়ে না, সে যার কারণে ইন্টারেস্ট এক্সপেন্স যদি থাকে সেটা হবে কি, যদি ইন্টারেস্ট এক্সপেন্স থাকে সেটা হবে নন অপারেটিং এক্সপেন্স, কারণ এটা তার মেন ফোকাস না। মেন ফোকাস হচ্ছে গুডস অথবা সার্ভিস সেল করা অথবা প্রোভাইড করা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের অপারেটিং এক্সপেন্সের ক্ষেত্রে অ্যাডজাস্টিং এন্ট্রিতে দেখি আমরা দুই নম্বরে কি ছিল, ইন্স্যুরেন্স এক্সপেন্স ছিল না? দুই নম্বরে আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স ছিল, দুই নম্বর অ্যাডজাস্টিং এন্ট্রিতে দেখো, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, ঠিক কি না? জি। হ্যাঁ, এখন ইন্স্যুরেন্সটা আমাদের খেয়াল করতে হবে কিসের জন্য নেওয়া হয়েছে, কি কারণে। এই যে একদম লাস্ট লাইনে দেখো, ইন্স্যুরেন্স প্রিমিয়াম ওয়াজ টেকেন ফর রিক্রিয়েশনাল ভেহিকলস। রিক্রিয়েশনাল ভেহিকলস, রিক্রিয়েশনাল ভেহিকলস বলতে বোঝাচ্ছে আমরা আমাদের প্রতিষ্ঠানের নামের উপরে ফোকাস করি, ডিজনি অ্যামিউজমেন্ট পার্ক। তো ডিজনি অ্যামিউজমেন্ট পার্কে কি থাকবে, বিভিন্ন ধরনের ভেহিকলস থাকবে না, রিক্রিয়েশন দেওয়ার জন্য রাইডস থাকবে, তোমার বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকবে। তো ধরে নেওয়া হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স হচ্ছে এই আইটেমগুলোর উপরে, তাহলে এটা সেলস রিলেটেড, ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছো? এই জন্য আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্স সেলিং এক্সপেন্স হিসেবে কাউন্ট করব। বুঝছো তোমরা? ম্যাম আরেকবার একটু বলেন। মানে হচ্ছে এই যে আমাদের এটা হচ্ছে কি ডিজনি অ্যামিউজমেন্ট পার্ক, তো অ্যামিউজমেন্ট পার্কে বিভিন্ন ধরনের রাইডস, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ভেহিকলস থাকে দর্শনার্থীদেরকে বিনোদন দেওয়ার জন্য, এইগুলোর উপরে আসলে ইন্স্যুরেন্স পলিসিটা নেওয়া হয়েছে। তাহলে এগুলোর কাজ কি, এগুলো কেন করা হয়েছে? আমার প্রতিষ্ঠানের সেলস বাড়ানোর জন্য, ঠিক না? এই জন্য ইন্স্যুরেন্স এক্সপেন্সকে আমরা সেলিং এক্সপেন্স হিসেবে কাউন্ট করব। মিস তাহলে ইন্টারেস্ট এক্সপেন্সটা কি হিসেবে কাউন্ট করব? ইন্টারেস্ট হচ্ছে নন অপারেটিং, ইন্টারেস্ট নন অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এ আসবে না, ইনকাম কারণ স্টেটমেন্ট এটার কোনো নন ইয়ে হবে না। ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের কাছে এটা আরো পরে আসবে, এখন আসবে না। আচ্ছা, 5 নম্বরে দেখো, ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট। ডেপ্রিসিয়েশন কিসের উপরে? অফিসের অফিস ইকুইপমেন্ট। যেহেতু অফিস ইকুইপমেন্ট বলা হচ্ছে, অফিস ইকুইপমেন্ট কোথায় থাকবে? অফিসে থাকবে, কর্পোরেট অফিসে, অ্যাডমিনিস্ট্রেটিভ। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ। এখানে আরেকটা বিষয়, যদি ডেপ্রিসিয়েশন তোমার রিক্রিয়েশনাল ভেহিকলের উপরে হতো তখন কি হতো? সেলিং, সেলিং এ হতো। সেলিং এ হতো, ইয়েস। আর প্রপার্টি ট্যাক্স তো আমরা অলরেডি ইনক্লুড করে নিয়েছি, তাহলে আমাদের অপারেটিং এক্সপেন্স দেখো আসছে এখানে মাইনাস করার পরে। আচ্ছা, এখন আসো অপারেটিং ইনকামের সাথে আমি নন অপারেটিং ইনকাম যদি তাকে যোগ করব। নন অপারেটিং এক্সপেন্স থাকলে মাইনাস করব। তো নন অপারেটিং ইনকাম বলতে বোঝাচ্ছে বিজনেসে ধরো কিছু ইনকাম থাকে যেগুলো রেগুলার বিজনেস অ্যাক্টিভিটি থেকে আসে না, যেমন ধরো অ্যামিউজমেন্ট পার্কের মেইন ইনকাম সোর্স কি? অ্যাডমিশন রেভিনিউ, ঠিক আছে? আর এটা এই জন্য অপারেটিং ইনকাম। আর নন অপারেটিং ইনকাম হচ্ছে যেমন ধরো ব্যাংকে টাকা রাখলো, ওই টাকার উপরে ডিজনি অ্যামিউজমেন্ট পার্ক কিছু ইন্টারেস্ট পেলো,
তাহলে এই ইন্টারেস্টটা হচ্ছে নন অপারেটিং ইনকাম। এখানে অপারেটিং নন অপারেটিং এটা বলার কারণ হচ্ছে আমাকে দেখতে হবে বিজনেসের ফোকাস কি। যেমন ধরো ব্যাংকের কাজই হচ্ছে ইন্টারেস্ট দেওয়া এবং নেওয়া, তাহলে ব্যাংকের ক্ষেত্রে ইন্টারেস্ট ইনকাম হচ্ছে অপারেটিং ইনকাম। কিন্তু নন ব্যাংকের অর্গানাইজেশনের জন্য এটা হবে নন অপারেটিং ইনকাম, ইন্টারেস্ট ইনকাম। সেম, ব্যাংক ইন্টারেস্ট দেয় ডেপোজিটরকে, কিন্তু নন ব্যাংকিং অর্গানাইজেশন যদি কোনো ইন্টারেস্ট এক্সপেন্স করে সেটা হবে নন অপারেটিং এক্সপেন্স। এই যে আমরা এখানে দেখো ইন্টারেস্ট এক্সপেন্স 7,000 মাইনাস করলাম, এখানে একটু তোমরা অ্যাড করে দিবা 6,000 প্লাস 1,000। ম্যাম, হ্যাঁ, নন অপারেটিং আর অপারেটিং বুঝি নাই। বুঝছো নাই? ব্যাংকে অ্যাকাউন্ট আছে? না ম্যাম। অ্যাকাউন্ট নাই? কি বলো? আমার অ্যাকাউন্ট থাকবে কিভাবে? কেন স্টুডেন্ট অ্যাকাউন্ট নাই তোমার? এখন তো সব ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করে, তোমার অ্যাকাউন্ট নাই? শোনো, এখানে অপারেটিং নন অপারেটিং ব্যাপারটা হচ্ছে অনেকটা বিজনেসের নেচারের সাথে রিলেটেড, ঠিক আছে? আমরা এখানে দুইটা কেস নিব, একটা হচ্ছে ব্যাংক আর একটা হচ্ছে ডিজনি অ্যামিউজমেন্ট পার্ক। ডিজনি অ্যামিউজমেন্ট পার্ক কিভাবে ইনকাম করবে? ভিজিটরের কাছে টিকিট সেল করবে, বিভিন্ন রাইডস দিবে, এইসব করে মেইনলি তার ইনকাম হবে ডিজনি অ্যামিউজমেন্ট পার্কে, ঠিক কিনা? তাহলে তার মেইন ইনকাম সোর্স হবে এগুলোই। আর ব্যাংকের ক্ষেত্রে চিন্তা করো, ব্যাংক কি করবে? এক পক্ষের কাছ থেকে ডিপোজিট নেবে, আরেক পক্ষকে লোন দিবে। সে ডিপোজিট যার কাছ থেকে নিবে ডিপোজিটরকে দিবে ইন্টারেস্ট, আর যে লোন নিবে তার কাছ থেকে ইন্টারেস্ট নিবে। তার ব্যবসাটাই হচ্ছে ইন্টারেস্ট নিয়ে। কিন্তু ডিজনি অ্যামিউজমেন্ট পার্কের ব্যবসা কি ইন্টারেস্ট নিয়ে নাকি অন্য কিছু নিয়ে? এতটুকু বুঝলে হবে। ডিজনি অ্যামিউজমেন্ট পার্কের বিজনেস কি নিয়ে? ইন্টারেস্ট নিয়ে তো না, ঠিক কি না? জি ম্যাম। হ্যাঁ, যেহেতু ডিজনি অ্যামিউজমেন্ট পার্কের বিজনেস ইন্টারেস্ট নিয়ে নয়, সেজন্য ইন্টারেস্ট রিলেটেড আইটেমগুলো নন অপারেটিং। আর ব্যাংকের ক্ষেত্রে এগুলো হচ্ছে অপারেটিং, কারণ ব্যাংকের কাজই হচ্ছে ইন্টারেস্ট নিয়ে, সে দিবে নিবে, এই দুই পক্ষের মাঝখান দিয়ে লাভ করবে, ঠিক আছে? তাহলে এই যে ইন্টারেস্ট এক্সপেন্স, এটা ডিজনি অ্যামিউজমেন্ট পার্কের জন্য নন অপারেটিং এক্সপেন্স। এখানে ট্রায়াল ব্যালেন্সের ছিল 6,000, আর অ্যাডজাস্টিং এন্ট্রিতে দেখো 1,000 ছিল, ঠিক কি না? তাহলে দুইটা একসাথে হচ্ছে 7,000। এই যে নন অপারেটিং এক্সপেন্স মাইনাস করার পরে আমি পাচ্ছি কি প্রফিট বিফোর ট্যাক্স। একটা বিজনেস অর্গানাইজেশন যে ইনকাম করবে ওই ইনকামের উপর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় প্রফিটের উপরে। সেজন্য আমি এখানে লিখলাম প্রফিট বিফোর ট্যাক্স লেস ইনকাম ট্যাক্স। আমার এখানে যেহেতু ইনকাম ট্যাক্স রিলেটেড কিছু বলা নাই, আমরা জাস্ট ফরম্যাট মেনটেন করব। ইনকাম ট্যাক্স মাইনাস করে যেটা পাবো সেটাই হচ্ছে নেট প্রফিট। এই যে দেখো, এখানে নেট প্রফিট ফিগারে আসার জন্য আমার এখানে অনেকবার বিভিন্ন স্টেপে যোগ বিয়োগ করতে হচ্ছে, ঠিক না? একবার অপারেটিং এক্সপেন্স মাইনাস করছি, আবার অপারেটিং ইনকাম যোগ করছি, অপারেটিং এক্সপেন্স মাইনাস করছি, আবার ইনকাম ট্যাক্স মাইনাস করছি। তাহলে সবকিছু মিলাই কি হচ্ছে, বেশ কয়েকটা স্টেপ ফলো করতে হচ্ছে। এই জন্যই এটাকে বলা হয় মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। নেক্সট ওয়ান আসো,
ওনার্স ইকুইটি স্টেটমেন্ট সিম্পল, আগের মতোই। ড্রয়িং মাইনাস হবে, নেট প্রফিট যোগ হবে। তাহলে ওনার্স ইকুইটি পাচ্ছি 1,62,000। তো এখানে আমি ব্যালেন্স শিট কমপ্লিট করি নাই, তোমরা এর আগে বলো ক্লাসিফাইড ব্যালেন্স শিট স্টাডি করছো কিনা। ক্লাসিফাইড ব্যালেন্স শিট কমপ্লিট করছো? কি অবস্থা তোমাদের? ম্যাম ম্যাম বলো। একটা কোশ্চেন ছিল ম্যাম, হ্যাঁ। নোট পেয়েবলটা কি লং টার্ম লায়াবিলিটির জন্য হইতে পারেন, আবার কারেন্টের জন্য হইতে পারে, দুইটার জন্যই হইতে পারে নোটস পেয়েবলটা? এটা এখানে আমার বলা আছে, এখানে বলা আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। নোট পেয়েবল হচ্ছে সাধারণত কারেন্ট লাইবিলিটি, ঠিক আছে? কিন্তু আমার এখানে একটু ইনফরমেশন বলা আছে, এটাতে আমি এখন ডিসকাস করে দিই তোমাদের। ইন দ্য নেক্সট ফিসক্যাল ইয়ার, তাহলে আমি প্রথমে দেখি মর্গেজ নোট পেয়েবল কত আছে এখানে। 55,000, এই দেখো ট্রায়াল ব্যালেন্সে আছে 55,000। তো বলা হচ্ছে 55,000 এর মধ্যে 10,000 আগামী 1 বছরের মধ্যে দিবে। তার মানে কি, রিমেইনিং 45,000 1 বছরের পরে পেমেন্ট করবে। এখন এখান থেকে এই 55,000 থেকে তোমরা একটু লিখে রাখো, 10,000 হবে কারেন্ট লাইবিলিটি। মর্গেজ নোট পেয়েবলের মধ্যে 10,000 হবে কি, যেটা 1 বছরের মধ্যে দিবে সেটা কারেন্ট লাইবিলিটি, আর যেটা 1 বছরের পরে দিবে সেটা হচ্ছে লং টার্ম লাইবিলিটি। তাহলে 45,000 যাবে লং টার্ম লাইবিলিটিতে, 10,000 যাবে কারেন্ট লাইবিলিটিতে। জি থ্যাংকস। ক্লিয়ার? ওই যে 1 নাম্বার, এটা জাস্ট ওই 55,000 কে আমি 2 ভাগে ভাগ করে দেবো, এটার জন্য কোনো জার্নাল এন্ট্রির প্রয়োজন নাই, ঠিক আছে? তো এখানে বেসিক্যালি ঝামেলাটা হচ্ছে তোমার মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টে আমি এখানে ব্যালেন্স শিট ক্লিয়ার করি না, এটা ক্লিয়ার করে তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? সাথে আরো কয়েকটা এক্সারসাইজ দিব, এগুলো কমপ্লিট করো। যদি কোনো সমস্যা থাকে তাহলে নেক্সট উইক আমার সাথে কমিউনিকেট করবা, ঠিক আছে? ইয়েস মিস। আমি ব্যালেন্স শিট সহ কমপ্লিট করে একসাথে দিয়ে দিব। তবে যতটুকু ক্লাস নিছি কারো কোনো সমস্যা আছে কিনা দেখো। এতটুকুতে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। আমাদের আরেকটু সময় আছে, আমরা লাস্ট প্রবলেমের অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো একটু ডিসকাস করি। দেখি বলো, কেউ একজন স্ক্রিন শেয়ার করো। P41B স্ক্রিন শেয়ার করো যে কেউ একজন, খুব দ্রুত। আমি স্টপ করে দিচ্ছি স্ক্রিন শেয়ার। তোমরা করতেছো? প্রবলেম কার ছিল P41B তে? মিস বুঝতে পেরেছি, আর লাগবে না মিস। বুঝতে পেরেছো? ওকে গুড। তোমাদের কি আর কোশ্চেন গুলো আছে? পিডিএফ করা আছে? জি মিস। আর কোশ্চেন আসি মিস। আমাকে মেল করে দিও, যার কাছে থাকবে আমাকে মেল করে দিও, আমি একটু দেখবো, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুতে থাকুক, আমি এটার ব্যালেন্স শিট কমপ্লিট করে দিব, সাথে আরো কয়েকটা তোমাদেরকে এক্সাম্পল দিব করার জন্য। এগুলো আগামী রবিবারের মধ্যে অবশ্যই কমপ্লিট করবা, আর নেক্সট উইক আমি সিটির ডেট দিব। ম্যাম সিটি কিসের উপর নেবেন? এটা আমি Syllabus চিন্তা plan? করে দেখি, তারপরে হবে।
ঠিক আছে তাহলে এতটুকুতেই থাকো।